যেদিন গুলিবিদ্ধ হন তার 1-2 দিন পরে ওনার ঘরও চুরি হয়। হ্যাঁ, এটাকে কিভাবে দেখো, খারাপ লাগে না যে একটা এটা তো মানুষ প্রচুরভাবে খারাপ লাগছে। এইটা কিভাবে করে মানুষ? মানুষের ভিতরে কোনো বিবেকই নেই। আর করছে কিন্তু তারই পার্শ্ববর্তী, আমাদেরই পার্শ্ববর্তী এলাকার ছেলেরা। আমি আরেকটা কথা বলি, সরকার এখন পুলিশ নিয়োগ দিল, এখন তো 2টা পুলিশ সব সময় আছে, তখন কি আগে থেকে পুলিশ নিয়োগ দেওয়ার দরকার ছিল না? ছিল তো আগে থেকে, কিন্তু আগে থেকে তো আর যেহেতু ওনারা কেউ নাই, ওনারা ঢাকাতে চলে গেছে, ছেলে গুলিবিদ্ধ, মাও চলে গেছে, তখন তো একটা 2টা পুলিশ। কিন্তু ওই সময়, ওই দিন রাত্রে, ওই সময় বিকেল সন্ধ্যের টাইমে ছিল, কিছু পুলিশ আসছিল, তো সন্ধ্যার পরে আবার তারা চলে গেছে, 7টার পরে চলে গেছে। কিন্তু ওই ঘটনা তো হচ্ছে ভোর রাত্রের দিকে, কিন্তু রাত্রে আর তখন পুলিশ রয় না, পুলিশ রয়েছে এরপর থেকে পুলিশ বাসার। উনি তো যেদিন গুলি খান ওনার চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়, ঘরটা খালি ছিল, এই ফাঁকে ঘরটা চুরি করলো, এরা কোন জাতের মানুষ যদি বলতেন? ওই এলাকার পোলাপানি করি ফেলাইছে গুলা। এটা কি উচিত হয়েছে বলেন? না, এটা তো খুবই খারাপ। আচ্ছা, হ্যাঁ, এই চুরি করছে, এরা তো মানুষের মধ্যে করে নাই, এরা মানুষের বাচ্চার মধ্যে করে নাই। তো এই যে একটা মানুষ যে গুলি খেয়ে মারা গেছে, মানুষ ওকে মানে কাঁদে। আর আমাদের এলাকায় লঞ্চটিতে একটা গর্ব পোলা মারা গেছে, গুলি করছে, আমরা চুরি করে এটা আমার লঞ্চে মানিয়ে দিতে গেছে, আর আমার এলাকা মানিয়ে দিতে গেছে। যে করছে এর মানুষই বাচ্চা না, মূল্যবান ছিল। এই মানুষের মধ্যে পড়ে নাই। বিষয় চিন্তা করেন, যেদিন গুলি হলো দুপুরে জুমার নামাজের পরে, ওই দিন রাত্রে এই বাড়িতে চুরি হয়েছে। আমি এটার কথা আপনাকে প্রশ্ন করবো, খেয়াল করছিলাম চিন্তা যে করছেন, এই যে আমাদের পুলিশ ভাইরা সামনে আছেন, এখন তো ওনারা সারাক্ষণ আছে, তারা কিন্তু আছেন, এখন তো থাকার প্রয়োজন নাই। এখন আপনি রয়েছেন, প্রয়োজন নাই সেটা বলেন, আপনি রয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এর চেয়ে প্রয়োজন ছিল আজকে নলছিটি উপজেলার ইউনো সাহেব, নলছিটি উপজেলার থানা হাদির বাড়িটা আজকে হাদিকে আজকে গুলি করা হয়েছে, ওর বাড়িতে আমরা প্রশাসন পাঠাই, খোঁজ খবর নিই। ভাই বাড়িটা তো দূরে না, নলছিটি থানা থেকে এখানে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার জায়গা হবে, কিন্তু সেখানে ওসি সাহেব, ইউনো সাহেব, তাদের মাথায় এতটুকু আসলো না প্রশাসন কেমন, যে তার বাড়িটার নিরাপত্তার জোরদার করা হোক, তাকে গুলি করা হয়েছে, তার বাড়িতে কিছু হয় কিনা। যে আমাদের প্রশাসন কত বড় মানে গ্যাপ রয়েছে এদের মধ্যে। তো আজকে আপনি একটা চিন্তা করেন, আর আমি আরেকটা এর সাথে একটা প্রশ্ন অ্যাড করব, যারা চুরি করলো তাদের বিবেক কি? যদিও ছোরের ধর্মের কাহিনী বলে লাভ নাই, যে একটা মানুষ ধরেন গুলি খেয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার পরিবার তাকে ঢাকায় দেখতে গেছে, এই ফাঁকে তার বাড়ি চুরি করছে। দুটো বিষয় কাজ করে, একটা হলো হতে পারে এটা কাকতালীয় যে কোনো চোর চুরি করতে পারে, এটা একটা বিষয়, আর একটা হতে পারে পরিকল্পিত, যে পরিকল্পিত পরিবারকে হ্যারাসমেন্টের ভিতর রাখা হবে, এরকম একটা হতে পারে বিষয়। আমি যে কথাটা একটু আগে বলছিলাম, যে তাকে যে হত্যার শখ করা হয়েছে, এটা তো ভাই বাংলাদেশে বসে করা হয়েছে, ঢাকার কোনো একটা বাসায় বসে তো শখ করা হয়েছে। তা আমাদের গোয়েন্দা সংস্থা কত বড় মানে কত গ্যাপ রয়েছে, তাদের এত দুর্বলতা যে এত বিশাল একটা শখ হলো, খুনি পালিয়ে গেল না, দেশের ভিতরে আছে, এখন আবার শুনতেছি যে আসলে পালায় নাই, যে পালানোর কথা যে বলা হয়েছে হালুয়াঘাট থেকে, এটাও নাকি নাটক। মানে সব মিলিয়ে তাহলে কি আমরা ধরে নেব যে সরকার এবং প্রশাসন তাদেরও যোগসাজশ থাকতে পারে? এটা কি বলা যায়? আপনি চিন্তা করেন, তাহলে রাজধানীর মতো জায়গায় দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোক গুলি করে হত্যা করা হয়েছে, সেটা তো ভাই 1 মিনিটের কথা না, সেটা তো আরো 2-3 দিন আগে থেকে প্রস্তুতি আছে, কিলিং মিশন আছে, এবং সেই শুটারকে নাকি ইতিপূর্বেই করা হয়েছে, মামলা থেকে খালাস করা হয়েছে, সে নাকি অস্ত্র মামলায় গ্রেফতার ছিলেন। বিষয়টা চিন্তা করেন, বাংলাদেশের কোন এক জজ তাকে দিয়েছে, তাকে জামিন দিয়েছে, এবং কোন একজন উকিল ওনাকে বেল করে দিয়েছে, একটি রাজনৈতিক দলের সদস্য। আমি কাউকে সরাসরি বলছি না, বিষয়টা হচ্ছে যে আমরা আজকে আপনি চিন্তা করেন, বাংলাদেশের প্রশাসন আমরা একটি বিপ্লবী কায়দায় উঠে এসেছি 5ই আগস্টের পরে, যে সরকার জুলাই যোদ্ধাদের এত আত্মত্যাগ, এত মানুষের রক্ত, জীবন, হাত পঙ্গু, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, পঙ্গু অঙ্গহানি হয়েছে, এত মানুষের রক্তের উপরে দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের প্রশাসন ব্যবস্থা এত নাজুক কিভাবে হয়? আমি সরকারকে দোষারোপের জন্য বলছি না, আমি বলছি চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। আপনারা চিন্তা করেন, আপনাদের প্রশাসনের অবস্থা এত নাজুক কিভাবে হয়? আজকে যে হাসনাতকে গুলি করবে না, নাহিদকে গুলি করবে না, আজকে ব্যারিস্টার ফুয়াদকে গুলি করবে না, নুরুল হক নূরকে গুলি করবে না, তার কোনো গ্যারান্টি আছে না। তো এটা কেন? আপনাদের গোয়েন্দা সংস্থা, আমি তো বলি যে গোয়েন্দা সংস্থা থাকবে সার্বক্ষণিক অ্যালার্ট, একটা পাতা পড়লেও তারা জানবে। রাজধানীর মতো জায়গায় একটি প্রত্যন্ত অঞ্চলে একটা ঘটনা হয়, সেটাকে স্যাক্রিফাইস করা যায়। রাজধানীর মতো ঢাকার শহরের প্রশাসনিক অবস্থা যদি এত দুর্বল হয়, সে রাষ্ট্র কিভাবে টিকবে? সেটাই, এই রাষ্ট্র টেকার পিছনে একটি রাষ্ট্রকে স্বাধীন, সার্বভৌম,
এবং আমরা বহিঃসূত্র আমাদের সীমান্তবর্তী, আমি শুনি যে ময়মনসিংহ হালুয়াঘাট থেকে এলাকা থেকে যে লোক পালিয়ে গিয়েছে, খনি পালিয়ে গেছে, সেটা নাকি অরক্ষিত। আরে ভাই, অরক্ষিত কিভাবে হবে? আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, তার কাজ কোথায় ভাই? তার কাজ তো সীমানায়। তাকে আপনি মিছিল হোক, মিটিং হোক, আপনি সরাসরি রাস্তা নিয়ে আসেন কেন? বিজেপি রাস্তা আসবে কেন? তার বিজেপি রাস্তা কাজ কি? তাকে তো আপনার সেনা, তার কাজ তো আমার সীমানায়। আমার সীমানায় সেই হালুয়াঘাট সহ বাংলাদেশে অসংখ্য সীমানা, অনেক জায়গা রয়েছে যে সীমানাগুলো অরক্ষিত। কেন ভাই? আমার সার্বভৌমত্ব কি ভারতের কাছে আমরা বিলিয়ে দিয়েছি? কিসের জন্য? আমাদের কাঁটাতারার বেড়া, সেখানে বিজেপি মোতায়েন থাকবে। ওই সাংবাদিকরা দেখলাম যে হালুয়াঘাট ওখান থেকে বক্স কালভার্ট আছে না কি জানি বলে, সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গ থেকে নাকি সব সময় নাকি প্রায় লোকজন আসা যাওয়া করে। 5ই আগস্টের পরে লোকজন নাকি অহরহ সেখানে গেছে। কেন ভাই? স্বাধীন সার্বভৌমত্ব দেশের একটি কাঁটাতারের বেড়া, সেখানে বিজেপি থাকবে অতন্ত্র প্রহরীর মতো। তাদের মানব দেয়াল তৈরি হবে, বিজেপির দেয়াল তৈরি হবে আমার সীমানায়। আমার সীমানায় নাজুক হলে আমাদের বাংলাদেশ তো টিকবে না ভাই। এটাকে কিভাবে দেখি? আমি তো এটাকে একটি চক্রান্ত, ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখি। কারণ হচ্ছে আমি একজন মানুষকে এইভাবে মেরে যাওয়াটা তো একেবারে সহজ না। সেখানে তাদের যে ইন্ধন নাই, তাদের যে সহযোগিতা নাই, তাদের যে পরামর্শ নাই, এটাকে আপনি তো উড়িয়ে দিতে পারবেন না। তাদেরও তো রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা থাকতেও পারে, আছে কি সেটা বলতে পারি না, থাকতেও তো পারে। এজন্য এটা তাদের কিলিং মিশনের যদি পরিকল্পনা হয়, তো সবটাই তো আমাদের প্রথম কাজই তো ছিল ভাই, 2টা 2:30টায় গুলি লাগছে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা যাবে যে আমাদের বর্ডার সিল হবে, বর্ডার সিল হবে, আজকে আসা যাওয়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না চিরুনি অভিযান না হবে। বর্ডার সিল হবে, চিরুনি অভিযান হবে, খুনি ধরা পড়বে। এখন আপনি বর্ডার সিল করলেন না, আপনার রেখে অভিযান চললে কাজ হবে কি? এখন সিসিটিভি বের হয়, সিসিটিভি ফুটেজ বের হয়। এখন ফুটেজে কি করব? এখন ড্রেন থেকে নাম্বার প্লেট বের করা হয়, এখন এই সেই কত কিছু। তাই ভাই, আমার সীমানা যদি অরক্ষিত থাকে, আপনি অভিযান করলে তো কাজ হবে না, বেরিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। আমরা ঘটনা ঘটার পরে কান্নাকাটি করি, ঘটনার আগে আমাদের সেভাবে পদক্ষেপ থাকে না। চুরি থেকে শুরু করে সবকিছু বলছিলাম, সবকিছু। এটা কি কিভাবে আসলে কিভাবে মূল্যায়ন করবেন বা কি বলবেন? এখন যেহেতু হাদি ভাই তো জুলাই যোদ্ধা একজন না, তিনি যে সম্মুখভাগের অগ্রযাত্রার সৈনিক, তাকে দিয়ে হয়তোবা শুরু করা হয়েছে। অবশ্যই নেক্সট টার্গেট, আরো অনেকের টার্গেট আছে এখানে সামনে। সুতরাং আমি প্রশাসন, দেশবাসী সকলের উপর উদাত্ত আহ্বান জানাই যে আমরা এক হাদিকে হারিয়েছি। এই হাদি যুগে যুগে জন্মায় না, বহু বছর পর একজন জন্মায়। আমরা নূর হোসেনের কথা বলতে পারি, 1969-এর নূর হোসেন, ওই যে এরশাদের আমলে এইভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছেন। এরপরে এই 24-এর আন্দোলনের যে নেতৃত্ব, এই যে যুগে যুগে এই হাদিরা অনেক বছর পর, অনেক যুগ পর একজন তৈরি হয়। তো এই যে একজন হাদিকে হারিয়েছি, আমরা আর কোন হাদিকে হারাতে চাই না। এজন্য ব্যক্তি হাদিকে, অর্থাৎ ব্যক্তিকে যেভাবে সতর্ক হতে হবে, আমাদের রাষ্ট্রকেও সতর্ক করতে হবে। আমি একটা কথা বলবো যে হাদি ভাই যে বাচ্চাটা 9 বছর বয়স, 10 মাস বয়স, 10 মাসে এতিম হলো, তার ওয়াইফটা অল্প বয়সী বিধবা, এটা কিভাবে আসলে দেখেন? এটা তো আসলে বিপ্লবী যারা হয় তারা তো এর চিন্তা করে না। আমি তার সাক্ষাৎকার দেখেছি যে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন ঈর্ষের সময়, তার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিলেন জুলাই আন্দোলনের সময়। তার স্ত্রী এবং পরিবারের তো যথেষ্ট একটি ত্যাগ রয়েছে, তারা অবশ্যই সাপোর্ট করেছেন, তারা তো এটার বিরোধিতা করেন নাই। বিরোধিতা করলে হয়তো বা অন্যভাবে হতে পারতো, যেহেতু তারা বিরোধিতা করেন নাই, তারাও এই ত্যাগের অংশীদার। সুতরাং এই ফ্যামিলিকে, এই পরিবারকে সবকিছুর মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হেফাজত করবেন। আমরা আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি। তারপরেও রাষ্ট্রীয়ভাবে প্রশাসন ঘোষণা দিয়েছে, রাষ্ট্র ঘোষণা দিয়েছে, দায়িত্ব নিবে বলছে। এটাকে আমরা পজিটিভলি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আসলে তিনি তো একটা কথা বলছেন যে আমার সন্তানকে দেখে রাখেন, দেশবাসীর মানুষের সামনে বলেছেন যে আমি যদি মারাও যাই, আমার ছেলের সন্তানকে দেখে রাখেন। তো আমরা দেশবাসী তার জন্য দোয়া করি। আমরা হাদির ফ্যামিলির পাশে আছি, প্রশাসন থাকবে, রাষ্ট্র থাকবে, আমরা এলাকাবাসী সবাই তার পাশে আছি।